একজন স্কুল টিচার হঠাৎ একদিন সকালে ঘুম থেকে ওঠার পর সে তার শরীরে কিছু আঁচড়ের দাগ দেখতে পায়, কিন্তু কিভাবে আঁচড়ের দাগগুলো আসলো সেটা তার মনে পড়ছে না। কিছুদিন পর সে দেখে যে সে প্রেগনেন্ট, কিন্তু কিভাবে প্রেগনেন্ট হলো সেটা সে জানে না। তবে কি তার রেপ হয়েছিল? আর যদি তার রেপ হয়েই থাকে তবে তার কিছু মনে পড়ছে না কেন? হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা নেওয়া হয়েছে 2022 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি দ্য টিচারের থেকে। গল্পটির প্রতিটা মুহূর্তেই সাসপেন্স, তাই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। মুভির শুরুতে এই মেয়েটিকে দেখতে পাওয়া যায়। এই মেয়েটির নাম হলো দেবিকা। দেবিকা একজন ফিজিক্যাল এডুকেশন টিচার। সে একটি স্কুলে চাকরি করে। সকালে ঘুম থেকে উঠলে দেবিকার কেমন একটা শারীরিক অস্বস্তি বোধ হয়। তার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে তার শরীরে অস্বস্তি বোধের কারণটা কি। ঘরের বাইরে বেরিয়ে এসে সে দেখে তার স্বামী সুজিত সেখানে বসে চা খাচ্ছে। সে সুজিতকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ঘুম থেকে ডাকলে না কেন? সুজিত বলে, তোমাকে তো আমি ডেকেছিলাম, তুমি কি সব জানি বিড়বিড় করে বলে আবার ঘুমিয়ে পড়লে। সুজিতের কথাটা শুনে দেবিকার একটু আশ্চর্য লাগে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, সুজিত হচ্ছে একটি হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে। আর মুভি থেকে এটাও জানতে পারা যায় যে দেবিকা যে স্কুলে কাজ করে সেই স্কুলের স্টুডেন্টরা খেলাধুলায় ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই প্রোগ্রামটা গতকালই ছিল। সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তোমার কানের দুলটা কোথায়? দেবিকা কানে হাত দিয়ে দেখে তার কানের দুলটা সেখানে নেই। দেবিকার কিন্তু কিছুতেই মনে পড়ছিল না যে সে কানের দুলটাকে খুলে কোথায় রেখেছে। সুজিত বলে, তুমি তো আজকাল কোনো কিছুই মনে রাখতে পারছো না। দেবিকা তার ব্যাগ খুলে কানের দুলটা খুঁজতে শুরু করে। এখানে মুভি থেকে আরো একটা জিনিস জানা যায় যে দেবিকা এবং সুজিতের বিয়ে প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও দেবিকা মা হতে পারছিল না। তাই এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে একটু টেনশনও ছিল। দেখা যায় সময় হয়ে গেলে সুজিত হসপিটালে রওনা দেয়। এদিকে দেবিকা বুঝেই উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তার বারবার মনে হতে থাকে যে তার সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে, কিন্তু কি হয়েছে সেটা সে বুঝে উঠতে পারছিল না। সে তার গায়ের টি শার্টটাকে খুলে দেখে যে তার গায়ের মধ্যে বেশ কিছু স্ক্র্যাচ মার্কস বা আঁচড়ের দাগ আছে, কিন্তু সেই আঁচড়ের দাগগুলো যে কিভাবে তার গায়ে আসলো সেটাও সে জানে না। দেবিকা খুব অবাক হচ্ছিল এবং তার সাথে সাথে খুবই অস্বস্তিতেও ভুগছিল সে। এবার হসপিটালে সুজিতকে দেখানো হয়। সুজিতের সাথে যে লোকটা আছে তার নাম হলো কেভিন। কেভিন সুজিতের সাথেই হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে এবং সে সুজিতের বেস্ট ফ্রেন্ড। কোনো কথাই সুজিত কেভিনের থেকে লুকায় না। দেখা যায় হসপিটালে এক পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করে, কাল রাতে যে মেয়েটিকে পুলিশ এসে ভর্তি করে দিয়ে গেছিল সে এখন কোথায় আছে? সুজিত পুলিশকে সেই মেয়েটির কাছে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে নিতু নামক এই বাচ্চা মেয়েটি আসলে ধর্ষণের শিকার। কাল রাতেই তার ধর্ষণ হয়েছে, আর ধর্ষণ করেছে তাদেরই বিল্ডিং এর কোনো এক ব্যক্তি। পুলিশ নিতুর বাবা মার সামনে ধর্ষণের এফআইআর কপিটাকে পড়ে শোনাতে শুরু করে, যার মধ্যে ধর্ষণের ঘটনাটাকে খুবই অশ্লীল এবং খুবই নিষ্ঠুরভাবে বর্ণনা করা হয়েছে, যেটা কিনা কোনো বাবা মার পক্ষেই শোনা প্রায় অসম্ভব। নিতুর মা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, চুপ করুন, আমরা শুনতে চাই না। পুলিশ অফিসার নিতুর বাবা মাকে বলে, এটা তো সবে শুরু, এরপর কোর্টে প্রতিটা হিয়ারিং এ আপনাদেরকে এই জিনিসটাই শুনতে হবে। পাড়ার লোক, প্রতিবেশী, নিউজ চ্যানেল সবাই কিন্তু একই কথা বলবে। আপনারা সহ্য করতে পারবেন তো? একবার ভেবে দেখুন কেসটা রাখবেন নাকি কেসটা উইথড্র করে নেবেন। আসলে পুলিশটা রেপিস্টের কাছ থেকে পয়সা খেয়ে নিতুর বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করে। সমাজের ভয়ে এবং নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিতুর বাবা মা কেসটাকে উইথড্র করে নেয়। দেখা যায় পর্দার পেছনে দাঁড়িয়ে সুজিত পুরো ঘটনাটা শুনছিল। পুলিশ বাইরে বেরোলে সুজিত পুলিশ অফিসারকে বলে, স্যার আমি কিন্তু কিছু শুনিনি। পুলিশ বলে, না শোনাই তোমার জন্য মঙ্গল, না হলে কিন্তু তোমারও বিপদ আছে। এবার মুভিতে দেবিকাকে তাদের স্কুলের সিকিউরিটি গার্ডের থেকে ব্যাডমিন্টন গ্রাউন্ডের চাবি চাইতে দেখা যায়। সিকিউরিটি গার্ড দেবিকাকে বলে, কালকে আপনার কি হয়েছিল ম্যাডাম? কেমন একটা অসুস্থ বলে মনে হচ্ছিল আপনাকে। কালকে কি কোনো সমস্যা হয়েছিল? দেবিকা কোনো কিছুই বুঝতে পারছিল না। সে সেই সিকিউরিটি গার্ডকে কোনো কিছু না বলে চাবিটা নিয়ে ব্যাডমিন্টন গ্রাউন্ডে চলে আসে। দেবিকা সেই ব্যাডমিন্টন গ্রাউন্ডের চারিদিকে ঘুরে কালকের ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ছিল না। দেবিকা খুবই অস্বস্তিতে ভুগছিল। সে বুঝে উঠতে পারছিল না যে গতকালের কোনো ঘটনা তার মনে পড়ছে না কেন। কিছুক্ষণ পরে দেবিকা তার হারানো কানের দুলটাকে ব্যাডমিন্টন গ্রাউন্ডে খুঁজে পায়, আর তার সাথে সাথে তার মনের অস্বস্তি এবং কৌতূহল আরো বেড়ে ওঠে। সে শুধু
শুধু এইটুকু বুঝতে পারছিল যে তার সাথে যেটা ঘটেছে সেটা এই ব্যাডমিন্টন গ্রাউন্ডেই ঘটেছে এবং সেটা কালকেই ঘটেছে। কিছুক্ষণ পরে গীতা নামক স্কুল শিক্ষিকাকে সেখানে আসতে দেখা যায়। গীতা দেবিকাকে অভিনন্দন জানায়, তার কারণ তাদের স্কুল ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে দেবিকার কঠোর পরিশ্রমের জন্যই। এখানে তোমাদেরকে বলে রাখি, গীতা কিন্তু দেবিকার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ দেবিকা তার জীবনের সব কথাই গীতার সাথে শেয়ার করত। কিছুক্ষণ পরে দেখা যায় স্কুলের বাইরে সুজিত মোটর সাইকেল নিয়ে এসে দাঁড়ায়। দেবিকা এবং সুজিত দুজনেই নিজেদের কাজের থেকে কয়েকটা দিনের জন্য ছুটি নিয়েছে, কারণ আজকে তারা সুজিতের মার কাছে যাবে। সুজিতের মা একটা দ্বীপে থাকে, ইনি হলেন সুজিতের মা কল্যাণী। কল্যাণী এই দ্বীপের প্রকৃতি, পরিবেশ এবং দ্বীপের মানুষের রক্ষার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। তাই এই দ্বীপের লোকজন কল্যাণীকে তাদের লিডার হিসাবে বা হেড হিসাবে মানে। কাজের জন্য সুজিত শহরে গিয়ে থাকলেও কল্যাণী কিন্তু এই দ্বীপের মায়া ছেড়ে শহরে যেতে রাজি হয়নি। সে কারণের জন্য সুজিত এবং তার মা কল্যাণী আলাদা থাকে। দেবিকা এবং সুজিত কিছুদিন সেই দ্বীপে কল্যাণীর কাছে সময় কাটায়। শহরে ফিরে এসে দেবিকা প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে দেখে যে সে প্রেগনেন্ট। এত বছর পরে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও দেবিকার মুখে কিন্তু আনন্দের জায়গায় কেমন একটা যেন চিন্তার ছাপ দেখা যায়। তার বারবার সেই দিনের ব্যাডমিন্টন গ্রাউন্ডের কথাটা মনে পড়ছিল, কিন্তু সে মনেই করতে পারছিল না যে তার সাথে আদেও কিছু হয়েছে কিনা। প্রেগনেন্সি কনফার্ম করার জন্য সে হসপিটাল থেকেও টেস্ট করায় এবং সেই টেস্ট রিপোর্টটাকে নিয়ে তার বন্ধু গীতাকে দেখায়। গীতা কিন্তু সেই রিপোর্টটা দেখে খুবই আনন্দ পায় এবং দেবিকাকে জিজ্ঞেস করে, তুমি সুজিতকে জানিয়েছো? সুজিত তো এই খবরটা পেয়ে আনন্দে পাগল হয়ে যাবে। দেবিকা বলে, না, আমি এখনো সুজিতকে কিচ্ছু জানাইনি, আর তুমিও কিছু জানিও না। গীতা বুঝতে পেরে যায় যে দেবিকা ব্যাডমিন্টন গ্রাউন্ডের কথাটা চিন্তা করে অস্বস্তিতে ভুগছে। আসলে দেবিকা গীতার সাথে সবই শেয়ার করেছে। গীতা দেবিকাকে বলে, তুমি এখনো সেই রাতের কথাটা চিন্তা করছো? তোমার সাথে কিছুই হয়নি, তুমি ওগুলো ভুলে যাও। দেবিকা বলে, আমি তো অনেক ভোলার চেষ্টা করছি, কিন্তু তাও ভুলতে পারছি না। আসলে দেবিকা মনে মনে ভাবছে যে ওই দিন সেই ব্যাডমিন্টন গ্রাউন্ডে তার রেপ হয়েছে এবং সে সেই কারণেই প্রেগনেন্ট হয়েছে। দেবিকা গীতাকে বলে, আমি জানতে চাই যে আদেও সেই দিন ব্যাডমিন্টন গ্রাউন্ডে আমার সাথে কিছু হয়েছে কিনা, আর সেটা জানার জন্য তোমার হেল্প চাই। দেখা যায় সেই দিন রাত্রিবেলা দেবিকার হাজবেন্ড সুজিত পাশ ফিরে দেখে যে দেবিকা বিছানাতে নেই। পাশের ঘরে গিয়ে দেখে যে দেবিকা ফোন ঘাঁটছে। সুজিত দেবিকাকে ফোন ঘাঁটার কারণটা জিজ্ঞেস করলে দেবিকা বলে, আমি ফোনে কিছু কাজ করছি, যাও তুমি শুয়ে পড়ো। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সুজিত দেখে যে ক্যালেন্ডারে কোনো দাগ দেওয়া নেই। সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তোমার এই মাসে পিরিয়ড হয়নি? দেবিকা বলে, না, হয়নি। সুজিত বলে, তোমার তো প্রতি মাসে পিরিয়ড সঠিক সময় হয়, তাহলে এই মাসে হলো না কেন? তুমি কি টেস্ট করেছো? দেবিকা বলে, এই মাসে আসলে স্কুলের একটা স্পোর্টস কম্পিটিশন ছিল, তো সে কারণের জন্য অনেক স্ট্রেস নিয়েছিলাম, হয়তো সেই কারণের জন্যই আমার পিরিয়ডটা মিস হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আসলে দেবিকা তো জানে যে তার পিরিয়ড কেন মিস হয়েছে, কিন্তু সেই কথা তো সে সুজিতকে কোনোভাবেই জানাতে পারছিল না। দেখা যায় ফোনে ইন্টারনেটে সার্চ করে দেবিকা দেখতে থাকে যে তার কোনো ভিডিও ইন্টারনেটে আপলোড করা হয়েছে কিনা, কিন্তু সেরকম কোনো ভিডিও সে ইন্টারনেটে খুঁজে পায় না। পরের দিন স্কুলে গীতা দেবিকাকে এসে বলে, তোমার কথা মতন আমি খোঁজ নিয়েছি, কিন্তু সেই সময় স্কুলে সিসিটিভি কাজ করছিল না, আর তোমার কথা মতন আমি অন্য স্কুল থেকে কিছু স্টুডেন্টের ডিটেলস নিয়ে এসেছি, এগুলো তুমি দেখতে পারো। এই স্টুডেন্টরা সেদিনকে আমাদের স্কুলে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য এসেছিল। গীতা দেবিকাকে বলে, তুমি ফালতু ফালতু চিন্তা করছো, ঘটনাটা প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। তোমার সাথে যদি সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকতো তাহলে এতদিনে ইন্টারনেটে ভিডিও বেরিয়ে যেত না। তুমি আর খামোখা চিন্তা করো না, আমার মনে হয় তোমার পেটের বাচ্চাটা সুজিতেরই। অন্যদিকে দেখা যায় দেবিকার হাজবেন্ড সুজিত তার বন্ধু কেভিনের সাথে তাদের ঘরে বসে মদ খাচ্ছে। সুজিত কেভিনকে বলে, তাড়াতাড়ি কর, আমার বউ চলে আসলে না আমার আর রক্ষা নেই। কেভিন বলে, তুই খামোখা তোর বউকে ভয় করিস, মেয়ে মানুষকে না সবসময় পায়ের নিচে রাখতে হয়, আমাকে দেখে শেখ, আমার বউ আমার উপর একটা কথাও বলে না। সুজিত বলে, তুই যাই বলিস না কেন, আমি দেবিকাকে দুঃখ দিতে পারবো না, তুই তাড়াতাড়ি কর, দেবিকার আসার সময় হয়ে গেছে। কেভিন বলে, ঠিক আছে, তুই একটা কাজ কর, আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। সিগারেট খুঁজতে গিয়ে সুজিতের হাতে সেই প্রেগনেন্সি রিপোর্টটা আসে। সুজিত তো আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে কেভিনকে টেস্ট রিপোর্টটা দেখায় আর বলে, আমার মনে হয় দেবিকা আমাকে সারপ্রাইজ দেবে বলে এখনো পর্যন্ত কিছু বলেনি। রাতের বেলা সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? দেবিকা বলে, কেন, তোমার হঠাৎ করে এমন মনে হচ্ছে কেন? সুজিত বলে, না, এমনি জিজ্ঞেস করলাম। দেবিকা বলে, ঘুমিয়ে পড়ো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। সুজিত আর কথা না বাড়িয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালবেলা দেখা যায় সুজিত তার বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছে আর দেবিকা তাদের ঘরের দালানে বসে ফেসবুক করছে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেবিকার একটা ওয়েডিং কার্ড বা বিয়ের কার্ডের দিকে চোখে যায়। যে ফেসবুক প্রোফাইলটা থেকে এই বিয়ের কার্ডটাকে পোস্ট করা হয়েছে সেই প্রোফাইলটা ছিল অন্য স্কুলের একটা স্টুডেন্টের, যার নাম সন্দীপ। সন্দীপরা সেই ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টসের দিনকে দেবিকাদের স্কুলে এসেছিল। ডিস্ট্রিক্ট লেভেল খেলাতে দেবিকাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল এবং সন্দীপদের স্কুল রানার্স আপ হয়েছিল। তৎক্ষণাৎ সময় নষ্ট না করে দেবিকা সুজিতকে বলে, আমি আমার মায়ের কাছে যাব, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। এরপর দেখা যায় দেবিকা তার বোনকে কল করে এবং বলে, আমি তোদের ওখানে আসছি। তার বোন দেবিকাকে ইয়ার্কি মেরে জিজ্ঞেস করে, কেন রে, কোনো গুড নিউজ আছে নাকি? দেবিকা কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে। পরের দিনকে দেখা যায় দেবিকা নিজের মায়ের বাড়িতে না গিয়ে সন্দীপদের বাড়িতে যায়। এই ছেলেটির নাম সন্দীপ। আজকে তার বড় ভাইয়ের বিয়ে। দেবিকা সন্দীপকে বলে, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। দেবিকা জিজ্ঞেস করে, তোমার বন্ধুরা কেউ আসেনি? সন্দীপ উত্তর দেয়, তারা এখন নিজেদের কাজের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে দেখা যায় সেই বিয়ে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে সন্দীপের বড় ভাইয়ের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু সেই মেয়েটিকে সন্দীপের বড় ভাই বিয়ে না করে অন্য একটি মেয়েকে বিয়ে করতে গেলে সেই মেয়েটির বাড়ির থেকে একজন এসে সন্দীপের বড় ভাইয়ের মুখে অ্যাসিড ছুড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত সেই অ্যাসিডটা মুখে না লেগে শুধু তার বড় ভাইয়ের কান স্পর্শ করে বেরিয়ে যায়। সন্দীপের ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সবার সাথে দেবিকাও হসপিটালে যায়। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলে দেখা যায় সন্দীপ দেবিকাকে জিজ্ঞেস করে, অনেক তো রাত হয়েছে ম্যাডাম, আপনি বাড়ি যাবেন কি করে? চলুন না, আমি আপনাকে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে আসি। দেখা যায় গাড়িতেও দেবিকা সন্দীপকে বারবার করে তার বন্ধুদের কথা জিজ্ঞেস করতে থাকে। দেবিকা জিজ্ঞেস করে, তোমার বন্ধুদের সাথে তোমার এখন কোনো যোগাযোগ নেই? সন্দীপ বলে, না, ওই শুধুমাত্র ফোনে কথা হয়। এরপর বাস স্ট্যান্ড চলে আসলে দেবিকা সন্দীপকে বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, লাস্ট বাস বেরিয়ে গেছে কিনা আমি একটু দেখে আসি। দেখা যায় দেবিকা সন্দীপকে আড়াল করে একটা দোকানের মধ্যে ঢুকে কিছুক্ষণ সময় কাটায় এবং তারপর আবার সন্দীপের গাড়ির কাছে ফিরে এসে নিজের ব্যাগটা সিটের থেকে নিয়ে সন্দীপকে বলে, লাস্ট বাস এখনো আছে, তুমি চলে যেতে পারো। দেবিকা বাসে উঠে পড়ে আর নিজের ব্যাগের থেকে তার ফোনটাকে বার করে। এখানে দেখতে পাওয়া যায় দেবিকা কিন্তু সন্দীপের গাড়িতে তার ফোনের রেকর্ডারটাকে অন করে রেখেছিল, কারণ তার মনে হয় যদি সন্দীপরা সেই দিনকে তার সাথে কোনো কিছু করে থাকে তাহলে প্যানিক করে সন্দীপ নিশ্চয়ই তার বন্ধুদেরকে ফোন করে দেবিকার কথা জানাবে। দেবিকা মনে মনে প্রার্থনা করছিল যে সে যেটা ভাবছে সেটা যেন না হয়, কিন্তু দেখা যায় রেকর্ডিংটা শোনা মাত্র এই দেবিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেবিকা রেকর্ডিং এর মধ্যে স্পষ্ট শুনতে পায় যে সন্দীপ মার্টিন নামক একজনকে ফোন করে বলে, আরে ভাই, এই টিচার তো সব বুঝতে পেরে গেছে, আমরা তো ধরা পড়ে গেলাম, ও বারবার করে তোদের কথা জিজ্ঞেস করছিল। মার্টিন বলে, তুই একদম ভয় পাস না, ওকে সেদিনকে যে ওষুধটা দেওয়া হয়েছিল তাতে ওর কোনো কিছুই মনে থাকার কথা না। সন্দীপ মার্টিনকে জিজ্ঞেস করে, তুই কি করে বুঝলি যে টিচারের কিছু মনে নেই? মার্টিন বলে, আমি ওকে যে ওষুধটা দিয়েছি সেই ওষুধ সম্পর্কে আমি খুব ভালো মতনই জানি। সেই ওষুধের রেস থাকে 24 ঘন্টা আর তার মধ্যে কোনো কিছুই মনে থাকে না। আমার বাবা একজন কেমিস্ট, তাই আমি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো মতন জানি। আর ওই ঘটনাটার ফটো এবং ভিডিও তো আমাদের কাছে আছে। একটা সাধারণ টিচার আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। দীপিকা এই রেকর্ডিংটা শোনার পরে দুঃখে কষ্টে ভেঙে পড়ে। দীপিকা কনফার্ম হয়ে যায় যে সন্দীপ সেদিনকে তার 3 বন্ধুকে নিয়ে সেই ব্যাডমিন্টন কোর্টে তাকে রেপ করেছিল এবং দেবিকাকে ওষুধ খাইয়ে দেওয়ার জন্য দেবিকার সেদিনের কোনো কথাই মনে নেই। দেবিকা ফেসবুকে সন্দীপের বাকি 3 বন্ধুর প্রোফাইল সার্চ করা শুরু করে এবং দেখতে থাকে তারা বর্তমানে কোথায় আছে। দেবিকা তার মায়ের বাড়িতে ফিরে গিয়ে তার ছোট বোনকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে দেবিকার হাজবেন্ড সুজিতকে এক ডাক্তারের চেম্বারে দেখতে পাওয়া যায়। ডাক্তার সুজিতকে বলে, তোমরা হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছ কেন? সুজিত কথাটা শুনে ঘাবড়ে যায়। সুজিত জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে ডক্টর? ডক্টর বলে, তুমি তো জানো যে তোমার ওয়াইফ দেবিকা প্রেগনেন্ট, তাহলে হঠাৎ অ্যাবর্শনের কথা তোমরা চিন্তা করলে কিসের জন্য? সুজিত বলে, অ্যাবর্শন? ডাক্তার বলে, হ্যাঁ, অ্যাবর্শনের জন্যই তো দেবিকা কিছুদিন আগে আমার কাছে এসেছিল এবং জিজ্ঞেস করেছিল যে কতদিনের মধ্যে অ্যাবর্শন করা সম্ভব। এই কথা শোনা মাত্রই সুজিত যেন আকাশ থেকে পড়ে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ডক্টর বলে, তোমার ওয়াইফের যে বর্তমান শারীরিক পরিস্থিতি তাতে কিন্তু একটা অ্যাবর্শনের পরে দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়াটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুজিত আর কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে চলে আসে। এরপর আমরা মুভিতে আবার দেবিকাকে দেখতে পাই। দেবিকা তাদের গ্রামের মধ্যেই পাথর ভাঙার একটি স্থানে গিয়েছে। এই জায়গাটার সাথে তার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে আমরা জানতে পারি যে দেবিকার বাবা পাহাড়ে ডায়নামাইট ফাটিয়ে পাথর ভাঙার কাজ করত এবং সে এই কাজের লিডার ছিল।
এখন তার বাবা মারা যাওয়ার পরে এই ব্যক্তি সেই দায়িত্ব নেয়। মুভি থেকে এটাও বোঝা যায় যে গ্রামের সকল মানুষ দেবিকাকে খুব স্নেহ করত। লোকটা দেবিকাকে আবু নামে একটি লোকের কথা বলে। লোকটা বলে, আবুর শেষকৃত্যে তোমার আসা উচিত ছিল, অত রাগ কিন্তু ভালো না, তুমি জানো না যে আবুর উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে। এরপর কয়েকটা দিন দেবিকা সেই গ্রামেই তার মায়ের কাছে কাটিয়ে দেয়। দেবিকা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। সে আদেও কি সুজিতকে জানাবে নাকি না জানিয়ে অ্যাবর্শন করে ফেলবে। দেবিকা কোনো ডিসিশনেই আসতে পারছিল না। তার মনের অস্বস্তি ভাব যেন দিনকে দিন বেড়েই চলেছে। কিছুদিন বাপের বাড়িতে থাকার পরে দেবিকা সুজিতের কাছে আবার ফিরে আসে, কিন্তু সুজিতের ঘরে ঢোকা মাত্রই সুজিত দেখতে পায় যে দেবিকা বমি করছে। দেবিকা আর চেপে থাকতে না পেরে সুজিতকে পুরো ঘটনাটা খুলে বলে। এবার মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ পুরনো কিছু ঘটনা দেখানো হয় এই মুভিতে। দেখা যায় সেই দিন অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল খেলার দিনকে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমকে দেবিকাদের স্কুল থেকে পুরস্কার দেওয়া হয়, এবং সেই কারণে রানার্স আপ টিমের স্কুলের ছাত্ররা দেবিকাদের স্কুলে সেদিনকে উপস্থিত ছিল। সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে দেবিকা স্কুলের সবকটা ঘর ভালো করে চেক করে বেরোতেই যাবে, ঠিক তখনই তার চোখ যায় ব্যাডমিন্টন গ্রাউন্ডের দিকে। সেখানে গিয়ে দেবিকা দেখে যে রানার্স আপ টিমের স্কুলের 4 জন ছাত্র সেখানে গান বাজিয়ে আনন্দ করছে। সেই 4 জন ছাত্রের মধ্যে আমরা সন্দীপকেও দেখতে পাই, অর্থাৎ যার দাদার বিয়েতে দেবিকা গেছিল। দেবিকা প্রথমে তাদেরকে গান বন্ধ করতে বলে এবং তারপর রানার্স আপ হওয়ার জন্য তাদেরকে কংগ্রাচুলেট করে। সেই 4 জন ছাত্রের মধ্যে থেকে একজন দেবিকাকে একটি মিষ্টি খাওয়ায়। সবাইকে কংগ্রাচুলেট করে দেবিকা সেখান থেকে চলে যেতে গেলে সেই 4 জন আবার গান বাজিয়ে আনন্দ করতে শুরু করে। দেবিকা খুব রেগে যায় আর তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো না থেমে দেবিকার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। দেখা যায় দেবিকার শরীরটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই দেবিকা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে তারা ওই মিষ্টিটা অন্য একটি মেয়ের জন্য নিয়ে এসেছিল, যাতে তারা সেই মিষ্টিটা মেয়েটাকে খাইয়ে মেয়েটাকে ধর্ষণ করতে পারে। কিন্তু সেখানে দেবিকা চলে আসায় দেবিকার সাথে ঠিক সেটাই ঘটে। ওই 4 জন স্টুডেন্ট এক এক করে দেবিকাকে সেখানেই ধর্ষণ করে আর সবকিছু রেকর্ডিং করে রাখে। ওষুধের এফেক্ট হালকা কেটে গেলে দেবিকার জ্ঞান ফেরে। দেবিকা তখন সেখান থেকে উঠে স্কুলের গেট দিয়ে বেরিয়ে বাড়িতে চলে আসে এবং সে রাত্রিরে ঘুমিয়ে পড়ে। সেই মিষ্টির মধ্যে ওষুধ মিশিয়ে রাখার কারণে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেবিকার আগের দিন রাতের কোনো কথাই মনে ছিল না। মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় পুরো ঘটনাটা শোনার পরে সুজিত রাগে এবং দুঃখে ভেঙে পড়ে। দেবিকাকে চিৎকার করে বলে, অন্য লোকের সাথে শারীরিক সম্পর্ক করেছিস তুই? অন্য লোকের বাচ্চা তোর পেটে? তোর লজ্জা করে না? সুজিত রাগ করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দেবিকা অসহায় হয়ে কাঁদতে থাকে। হসপিটালে গিয়ে সুজিত কেবিনকে পুরো ঘটনাটা খুলে বলে। সেটা শোনা মাত্রই কেবিন বলে ওঠে, পুরো দোষটাই তোর। তুই তোর বউকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলিস। তোর এটা করা একদম উচিত হয়নি। এখন দেখলি তো কি হলো? ওরকম বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা একটা টিচারের রেপ করবে, এই কথা লোকের সামনে বললে কি কেউ বিশ্বাস করবে? আমার মতে চুপচাপ অ্যাবর্শন করিয়ে নেওয়াটাই ভালো। তুই তোর বউকে বোঝা যাতে সে অ্যাবর্শন করিয়ে নেয়। সুজিত বলে, আমার পক্ষে দেবিকাকে এই কথাটা বলা সম্ভব না, বরঞ্চ তুই গিয়ে একটু দেবিকাকে বোঝানোর চেষ্টা কর। কেভিন এই কথায় রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় কেভিন সুজিতের সাথে সুজিতের বাড়িতে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখে সুজিতের মা কল্যাণী সেখানে উপস্থিত। কল্যাণী যাতে কিছু না জানতে পারে সে কারণের জন্য সুজিত কল্যাণীকে নিয়ে পাশের ঘরে চলে আসে। কেভিন দেবিকাকে বলে, দেবিকা, সুজিত আমাকে সব বলেছে। শোনো দেবিকা, সম্পূর্ণ দোষটাই তোমার। যেখানে সুজিত চাকরি করছে সেখানে তোমার চাকরি করার কি দরকার ছিল? তোমাকে সুজিত বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিল, সেই কারণেই তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে। এই কথা শোনা মাত্রই দেবিকার রেগে আগুন হয়ে ওঠে আর কেভিনকে অপমান করে তাড়িয়ে দেয়। দুপুরবেলা বিছানায় শুয়ে দেবিকা সুজিতকে বলে, পরবর্তীকালে আমাকে উপদেশ দেওয়ার জন্য অন্য কাউকে আনার আগে আমাকে জানিয়ে দেবে, কারণ আমি এটার জন্য প্রস্তুত নই। আর তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ সুজিত, তুমি আমার স্বামী, কেভিন না। সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলো আমি এখন কি করব? দেবিকা বলে, আমি পুলিশে কমপ্লেন করব, তুমি আমার সাথে যাবে? কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে সুজিত রাজি হয়ে যায়। পুলিশ স্টেশনের সামনে গিয়ে সুজিত দেবিকাকে এক কোণায় ডেকে নিয়ে এসে বলে, দেখো দেবিকা, আমার মতে তোমার কমপ্লেন করা উচিত হবে না। ওরা খারাপ লোক। তুমি কমপ্লেন করতে গেলে পুলিশ উল্টে তোমাকে দোষারোপ করবে এবং বলবে তুমি স্বেচ্ছায় এই কাজটা করেছো। কেউ এটা মানতেই চাইবে না যে ছাত্ররা তোমার ধর্ষণ করেছে। আমার মতে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার ছোট বোনের কথাটা চিন্তা করেছো? তোমার এই ব্যাপারটা যদি সবাই জেনে যায় তাহলে তোমার বোনকে কে বিয়ে করবে? একবারও ভেবে দেখেছো সেটা? আসলে সুজিতের সেই দিনের হাসপাতালের বাচ্চা মেয়েটার ধর্ষণের কেসটা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় পুলিশ কেসটাকে চাপা দেওয়ার জন্য কি করেছিল। কথাটা শুনে এক প্রকার রাগ করেই দেবিকা আর পুলিশ কমপ্লেন না করে সেখান থেকে বেরিয়ে চলে আসে।
রাতের বেলা দেবিকা সুজিতের মা কল্যাণীকে পুরো ব্যাপারটা খুলে বলে। কথাটা শোনার পরে কল্যাণী বলে, তুমি কোথাও গিয়ে সুবিচার পাবে না। আমি আমার জীবনে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধেও গেছি, আর তার জন্য আমাকে পুলিশের লাঠির বাড়িও খেতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। আমি ঠিক সেদিনই থামবো যেদিনকে আমার মৃত্যু হবে। নিজের ডিসিশনে দাঁড়িয়ে থাকাটা খুব ভালো, এবং আমি তোমার ডিসিশনকে সম্মান করি। তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আসলে দেবিকা তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে চায় ওই জানোয়ারগুলোর যেন শাস্তি হোক। পরের দিন সকালে সুজিত ঘুম থেকে উঠে দেখে দেবিকা সেখানে নেই। সারা ঘর খোঁজে দেবিকাকে না পেয়ে সে তার মা কল্যাণীকে জিজ্ঞেস করে, দেবিকা কোথায় গেছে? কল্যাণী বলে, ও এখান থেকে চলে গেছে, আমি ওকে যেতে বলেছি। সুজিত বলে, তুমি কি জানো এখানে কি হচ্ছে? তোমার ধারণা নেই দেবিকা কি করেছে? কল্যাণী বলে, আমি সব জানি, দেবিকা আমাকে সব কিছু বলেছে। সুজিত বলে, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে সমাজে আর আমরা মুখ দেখাতে পারবো না। কল্যাণী বলে, এরকম ঘটনা ভুলে যাওয়ার থেকে অন্যায়ের প্রতিবাদ করে সমাজে মুখ না দেখানোটাকে আমি অনেক বেশি সম্মানের বলে মনে করি। সুজিত বলে, সে তুমি যাই বলো, আমার পক্ষে কিন্তু কমপ্লেন করা সম্ভব না। কল্যাণী বলে, তোকে কিছু করতে হবে না, যা করার দেবিকাই করবে। সুজিত রেগে গিয়ে বলে, যা হয়েছে চাকরি করতে গিয়েই তো হয়েছে। ও যদি চাকরি করতে না যেত তাহলে আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। কল্যাণী বলে, কয়েকটা জন্তু তোর স্ত্রীকে ওষুধ খাইয়ে ধর্ষণ করলো, আর সেই জানোয়ারদের দোষ না হয়ে তোর স্ত্রীর দোষ হয়ে গেল? তুই কি আমারই ছেলে? তোকে কি আমি জন্ম দিয়েছিলাম? এই বলে কল্যাণী সেখান থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় বলে, কোনোদিন আমার কাছে ফিরে আসবি না। আসলে কল্যাণী যেহেতু সারা জীবন ধরে অনেক ধরনের অত্যাচার সহ্য করেছে, সে কারণের জন্য সে খুব ভালো মতন জানে একটা মেয়ের জীবনে এই ধরনের ঘটনা ঘটলে তার উপর দিয়ে কি যায়। এরপরে হসপিটালে দেবিকাকে দেখা যায়। সুজিত দেবিকার নাম্বারে ফোন করলে তার মা ফোনটা রিসিভ করে এবং বলে, দেবিকাকে এখন আমরা হসপিটালে নিয়ে এসেছি, ওর এখন অ্যাবর্শন হবে, তোমার আসার দরকার নেই। সেদিনকে সুজিত হসপিটালের ডিউটিতে গেলে তার এক কলিগ তাকে ডেকে বলে, কিরে সুজিত, তুই নাকি ফ্রিতে ট্রফি পেয়েছিস? কথাটা শোনা মাত্র এই সুজিত কিন্তু বুঝতে পেরে যায় যে লোকটা সুজিতকে কি বোঝাতে চেয়েছে। সুজিত লোকটাকে জিজ্ঞেস করে, কেভিন বলেছে আপনাকে না? লোকটা বলে, হ্যাঁ ওই বলেছে। দেখা যায় সুজিত রেগে গিয়ে কেভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং তার সাথে মারধর করতে শুরু করে। সুজিত কেভিনকে বলে, তোকে আমার বন্ধু ভাবাটাই উচিত হয়নি, তোর মতন বন্ধু থাকার থেকে না থাকা ভালো। এরপরে মুভিতে দেবিকাদের গ্রামের একটি দৃশ্য দেখানো হয়। দেখা যায় আজমল নামে একজন দেবিকার সাথে দেখা করতে এসেছে। কিছুক্ষণ আগে আমরা এই গল্পের মধ্যে আবু নামক একজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলাম, যার শেষকৃত্যে দেবিকা আসেনি। আজমল হলো সেই আবুরই ছেলে। আজমল দেবিকাকে বলে, আমার বাবা সবসময় তোমার কথা বলতো, আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে খুন করা হয়েছিল, তুমি আমার বাবাকে ভুল বুঝেছিলে। আমার বাবা কিন্তু এই খুন খারাপির লাইনে এমনি এমনি আসেনি, আসলে আমার বাবা এই গ্রামের লোকের ভালো করতে গেছিল, আর তার জন্যই তাকে এই লাইনে যেতে হয়। আমরা আশা করেছিলাম যে বাবার শেষকৃত্যে তুমি হয়তো আসবে। আজমাল দেবিকার হাতে একটা ব্যাগ দেয় আর বলে, বাবা এই জিনিসটা তোমাকে দিতে চেয়েছিল। আজমাল চলে গেলে দেবিকার ফোনে মানি নামক একজন ব্যক্তির ফোন আসে। মানি ফোনে বলে, ওই স্টুডেন্টদের মধ্যে একজন কোচি শহরে আছে, তুমি কবে আসছো? দেবিকা বলে, আমি কালকেই আসছি। এরপর মুভিতে কোচি শহরের একটি দৃশ্য দেখানো হয়। এই কোচি সিটিতে সন্দীপের বন্ধু নবীন পিজা ডেলিভারি বয়ের কাজ করে। দেখা যায় দেবিকা সে পিজার দোকানে কাস্টমার হিসেবে যায় এবং সেখানেই তার সাথে দেখা হয় নবীনের। নবীন দেবিকাকে জিজ্ঞেস করে, টিচার আপনি এখানে কি করছেন? দেবিকা বলে, আসলে আমি এখানে একটা স্কুলের চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর দেখো তোমার সাথে দেখা হয়ে গেল। দেবিকা নবীনকে স্কুলের নামটা বলাতে নবীন বলে, ম্যাডাম স্কুলটা তো আমার হোস্টেলের পাশেই। দেবিকা বলে, বাহ এ তো বেশ ভালো খবর, তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, পরে ফোন করে দেখা করবো তোমার সাথে। নবীন প্রথম একটু অস্বস্তিতে ভুগলেও কিছুক্ষণ পরে দেবিকার ব্যবহারে নবীনের মনে হতে থাকে যে দেবিকা বোধহয় তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। মূলত দেবিকা নবীনকে দিয়েই তার প্রতিশোধ নেওয়া শুরু করতে যাচ্ছে, আর দেখা যায় নবীনও দেবিকার ফাঁদে পা দেয়। পিজার দোকান থেকে বেরিয়ে এসে দেবিকা এই লোকটার সাথে দেখা করে। এই লোকটাই হলো মানি। লোকটা দেবিকাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। আসলে এই লোকটাই কিন্তু দেবিকাকে ফোন করে বলেছিল যে নবীন কোচি শহরে আছে। মানি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। কিছুক্ষণ পরে দেখা যায় একজন পুলিশ অফিসার সেখানে এসে মানিকে তার বাইকে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আসলে মানি পুলিশের খোঁজর বা খবরের কাজ করত, অর্থাৎ গোপন খবর বা কোনো বিশেষ তথ্য পুলিশের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার পেশা। এরপরে দেখা যায় নবীন তাদের হোস্টেলের ছাদে একজন মেয়ের সাথে দেখা করতে এসেছে। এই মেয়েটিকে নবীন তার প্রেমের জালে ফাঁসিয়েছে। এখন দেখা যায় দেবিকা নবীনকে মেসেজ করে দেখা করার কথা বলে, আর নবীনও সেই কথাতে রাজি হয়ে যায়। নবীন দেবিকাকে একটা লোকেশন সেন্ড করে আর বলে সেখানে আসার জন্য। নবীন কিন্তু দেবিকার মেসেজ পেয়ে খুব খুশি। অন্যদিকে দেখা যায় দেবিকা মানিকে বলতে শুরু করে, তোমার উপর আমার ভরসা করাই উচিত হয়নি, তুমি পুলিশের লোক, তোমার
তোমার উপর ভরসা করা মানে পুরো প্ল্যান নষ্ট করে দেওয়া। মানি দেবিকাকে বলে, দেখো বোন, তুমি যদি একবার পুলিশের হয়ে কাজ করতে শুরু করো তাহলে শত বিপদ আসা সত্ত্বেও, মনের ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাকে সেই কাজ করতেই হবে। তুমি একবার সেই লাইনে ঢুকে পড়লে আর বেরোতে পারবে না। আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু চিন্তা করো না, কল্যাণী যখন তোমাকে এখানে পাঠিয়েছে আমি তোমাকে সাহায্য করবই। কল্যাণীর অনেক বড় ঋণ আছে আমার উপরে, আর আমি সেই ঋণ শোধ করবই। আসলে কল্যাণী এই মানিকে কোচি শহরে একজনের কাছে পাঠিয়েছিল। বেশ কিছু বছর পরে সেই ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ায় তার সমস্ত সম্পত্তি এখন মানির। তাই মানি নিজেকে কল্যাণীর কাছে ঋণী বলে মনে করে। দেখা যায় পরের দিনকে দেবিকা এবং মানি নবীনের দেওয়া লোকেশনে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয়। আর ঠিক সেই সময় সেই পুলিশ অফিসারটা মানিকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসে। দেবিকা মানিকে বলে, এ কি, আমি একা কিরকম করে এই কাজটা করব? আমার তো তোমাকে দরকার। মানি বলে, চিন্তা করো না, আমি ঠিক সময় মতন পৌঁছে যাব। তুমি শুধু এখন তোমার লক্ষ্যের দিকে নজর দাও। মানি চলে যাওয়ার পরে দেবিকা অটোতে করে নবীনের দেওয়া লোকেশনে পৌঁছায়। নবীনের কথা মতন দেবিকা একটা হোটেলের মধ্যে ঢুকে আসলে সেই হোটেলের রিসেপশনে বসে থাকা এই লোকটা নবীনের রুমটা দেবিকাকে দেখিয়ে দেয়। এই হোটেলটাকে মূলত অসামাজিক কাজকর্ম করার জন্যই লোকে ব্যবহার করে থাকে। দেখা যায় নবীন আগে থেকে সেই রুমের মধ্যে ছিল। দেবিকাকে দেখা মাত্রই নবীন তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। দেবিকা নবীনকে সরিয়ে দিয়ে বলে, আগে আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসবো। বাথরুমে গিয়ে দেবিকা বার করে মানিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মানির ফোনটা বিজি বলছিল। তখন কোনো উপায় না দেখে সাহস করে দেবিকা বাথরুম থেকে বেরিয়ে আসে। আর দেবিকা যখন নবীনের সাথে ঘনিষ্ঠ হওয়ার নাটক করতে যায় তখন হঠাৎ নবীন দেবিকাকে এক চড় মারে আর বলে, তোর সব প্ল্যান আমি জানি। দেখা যায় একে একে নবীনের সেই বন্ধুরা সেই রুমের মধ্যে ঢুকে আসে। আসলে দেবিকাকে কোচি শহরে দেখার পরে নবীন পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়, আর সেই কারণের জন্যই সে তার বন্ধুদের সাথে এই প্ল্যানটা করে। ছেলেগুলো দেবিকাকে বলে, দেখুন ম্যাডাম, যেটা হয়েছে সেটা অনেক দিন আগে হয়েছে, আমরা সেগুলো ভুলে গেছি, আর আপনিও ভুলে যান। সেদিনকে রেকর্ডিং করা ভিডিও এবং ফটোগুলোর কথা চিন্তা করছেন তো? আপনার সামনেই সবকিছু ডিলিট করে দিচ্ছি, আর এই মেমোরি কার্ডটাকেও ভেঙে ফেললাম। আপনি এখন এখান থেকে চলে যান। পরবর্তীকালে আর কোনোদিনও আমাদের পিছু নেওয়ার চেষ্টা করবেন না। দেখা যায় দেবিকা ঘরের বাইরে না বেরিয়ে ঘরের দরজাটাকে ভেতর থেকে আটকে দেয়, আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। দেখা যায় দেবিকা সেই ছেলেগুলোর সাথে মারপিট করতে শুরু করে। কিছুক্ষণ পরে ছেলেগুলো দেবিকাকে ধরে ফেললে দেবিকা আজমলের দেওয়া সেই ব্যাগটার দিকে অনবরত তাকায়। সুযোগ বুঝে দেবিকা আজমলের দেওয়া সেই ব্যাগটার মধ্যে হাত ঢুকিয়ে একটা নান চাকু বার করে, আর সেই নান চাকুর সাহায্যে ছেলেগুলোকে মারতে শুরু করে। আসলে দেবিকা ছিল মার্শাল আর্ট পারদর্শী একজন মহিলা, আর আজমলের বাবা আবু ছিল তার মার্শাল আর্টের ট্রেনার। দেবিকা একে একে সবাইকে মারতে থাকে। সেই চারজনের মধ্যে থেকে দুজন পালানোর চেষ্টা করলে দেখা যায় সিঁড়িতে মানি তাদের জন্য অপেক্ষা করছে। মানি তাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে আবার মারতে শুরু করে। মারপিটের শব্দ শুনে হোটেলের ম্যানেজার পুলিশকে ফোন করতে গেলে দেখা যায় যে বেঞ্চে বসে থাকা পুলিশটা ম্যানেজারকে বলে ওঠে, পুলিশকে ফোন করছিস, ফোনটা রাখ আর চুপচাপ ওখানে বসে থাক, আমি পুলিশ। দেখা যায় মানি এবং দেবিকা তাদের চারজনকে মারধর করে প্রায় আধমোড়া করে দেয়। আর দেখা যায় তাদের গোপন অঙ্গের সাথে পাথর ফাটানোর সেই ডায়নামাইট বোমা লাগিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় দেবিকা। কিন্তু সেই বোমাগুলো আসল বোমা ছিল না। সেই বোমাগুলো দেবিকা ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য এনেছিল। দেবিকা ছেলেগুলোকে বলে, এর পরের থেকে যে কদিন তোমরা বেঁচে থাকবে সে কদিন শুধু আজকের এই দিনটার কথা তোমাদের মনে পড়বে। আমি যেরকম সেই দিনটার কথা কোনোদিন ভুলতে পারিনি, ঠিক সেরকমই তোমরাও আজকের দিনটার কথা কোনোদিন ভুলতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের আজকের দিনটার কথা মনে থাকবে, এটাই তোমাদের শাস্তি। কয়েক সপ্তাহ পরে সুজিত আর দেবিকা দেখা করে। সুজিত দেবিকাকে বলে, দেবিকা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি আবার নতুন করে শুরু করতে চাই। দেবিকা সুজিতের হাতটাকে সরিয়ে দিয়ে বলে, আমি আমার রাস্তা বেছে নিয়েছি সুজিত, তুমিও তোমার রাস্তা বেছে নাও। আমি কোনো মতেই তোমার সাথে থাকতে পারবো না। আর একটা কথা তোমাকে জানিয়ে দিই, আমি কিন্তু অ্যাবর্শন করিনি। আমি এই সন্তানকে জন্ম দিতে চাই, আর আমি তাকে একাই লালন পালন করব। তার পিতৃ পরিচয় সে নয় নাই জানলো। এই বলে দেবিকা সেখান থেকে চলে যায়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।